আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এটা হচ্ছে রমজান মাসের প্রথম ব্লগ হতে যাচ্ছে। পুরো রমজান মাসের আজকে প্রায় ৯-১০ রোজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কোনো ৯ রোজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কোনো ব্লগ আপলোড করিনি। আসলে রমজানের সময়টা এমনিতেই খুব তাড়াহুড়ো করে যায় এবং খুব ব্যস্ততায় যায়, দেখা যায় সময়ই পাওয়া যায় না। তো তার মধ্যে হচ্ছে ইবাদত, অনেক কাজ তো থাকেই। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, এটাই শেয়ার করছি আপনাদের সাথে। আজকে হচ্ছে ইফতার দিব আমার মেঝো বোনের বাসায়। আমার মেঝো বোন অসুস্থ। তো প্রথমেই সকালে উঠে এখানে চিকেন রান্না করে নিয়েছি। সকালে উঠে না, এটা রান্না করেছি আসলে দুপুরবেলা। চিকেন রান্না করছি, তার মধ্যে 2টা ডিম দিয়ে দিয়েছি, আমাদের সবার হয়ে যাবে। তো আর এখানে আটাটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে হচ্ছে রুটি বানাবো, চিকেন দিয়ে রুটি দিয়ে খেতে সবাই বেশ পছন্দ করে। তো তাই করব। এখানে হচ্ছে আলুর চপে আলু ভর্তাটা করে নিয়েছি। আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে করছি, শুকনো মরিচ দিচ্ছি না। সারাদিন পর রোজা রাখার পরে যখন হচ্ছে গিয়ে মাগরিবের সময় এরকম আলু ভর্তা করে আলুর চপ খাওয়া হয়, তখন এই শুকনো মরিচটা অনেক গলা জ্বলে, গ্যাসের সমস্যা হয়। তো সেই জন্য কাঁচামরিচ দিয়ে করেছি। ডেফিনেটলি সব ভাজা পোড়াই গ্যাসের সমস্যা করে, তারপরেও একটু একটু তো খেতে ইচ্ছা করে রমজান মাসে ভাজা পোড়া, তো সেই জন্যই। তো এই তো এখানে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, ভাজা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচটাকেও ভেজে নিয়েছি। সেগুলো দিয়ে এই আলু ভর্তার বানিয়ে আলুর চপটা তৈরি করে নিয়েছি। তো আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ হচ্ছে গিয়ে এখন আমার থেকে আমি দেখেছি আপনারা আরও ভালো ভালো রেসিপি পারেন। তো জাস্ট আমার কাজগুলোকে আমি শেয়ার করছি, আমি যেভাবে করি আমার মতো করে সেটাই শেয়ার করছি। এখানে আলুর চপগুলোকে আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। আমার কাছে আলুর চপ একটু বড় বড় হলে আলুটা ভরা থাকলে খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো এখন হচ্ছে বাকি কাজগুলোও আমি করে রেখেছি। এখানে আলু সেদ্ধ করে রেখেছি, ডিম সেদ্ধ করে পিস পিস করে নিয়েছি। এই ডিমগুলোকে আমি বেসনের গোলায় চুবিয়ে ভাজবো, ডিম চপের মতো একদম। আলু দিয়ে যে অথেন্টিক ডিম চপ সেটা করছি না। আর এখানে হচ্ছে ডাল, এইটা হচ্ছে ডাল, মসুর ডালটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এটা হচ্ছে সুবিধা হয় বেশি। তো যখন বানাই তার 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়ে যায়। আবার আপনারা এটা আমারটা তো কেনা, তবে মসুর ডালটাকে এভাবে করে করে রাখলেই কিন্তু আপনারা পারবেন, মানে ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই। তো এখানে হচ্ছে গিয়ে আমি গুঁড়োটা কিনতে পেয়েছি, তো এই জন্য নিয়ে এসেছি। আর এখানে কাঁচামরিচ কুচি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজুর জন্য। পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজ কুচি বেশি দিলে বেশি মজা লাগে খেতে। তো এই তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা, একটু হলুদ সামান্য, আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিব। তো হলুদ আমি হাফ চা চামচ দিয়েছি জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর একটু স্বাদ মতো লবণ। আমি অন্য কোনো মশলা ইউজ করব না। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা বাটা, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি আর কোনো কিছু ব্যবহার করব না। যেহেতু বাচ্চারা খাবে, ঝালটাও আমি খুব কম দিয়েছি। তো এখন সব কিছুকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়া হয়নি, তো ধনিয়া পাতাটা কেটে এর উপরে দিয়ে রাখছি। এরপর যখন বানাবো তখন একসাথে মিক্স করে আস্তে আস্তে বানিয়ে নিব। অনেক তাড়াহুড়ো অনেক কাজ করেছি আজকে, কাপড় ধোয়া ছিল, অনেক কাজ ছিল, অনেক বাচ্চাদেরকে সময় দেওয়া, তো সব মিলিয়ে দেখা যায় আমার আবার বাইরেও যেতে হয়। সব মিলিয়ে আসলে সময় পাওয়া হয় না। তো এখানে হচ্ছে ফারজানকে রেডি করে দিয়েছি শুক্রবারের ইসে। পাঞ্জাবি পরেছে, খুশি, কিন্তু ঘুম আসতেছে ওর, সকাল থেকে ঘুমায়নি। তো এখন হচ্ছে একটা ন্যাপ নেবে, তো সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। বাইরে থেকে তাকিয়ে দেখছিল, জুমার নামাজে গেছে নাফি ওরা, তো ছাদের উপর থেকে খুঁজতেছিল যে মসজিদের ছাদের উপরে ওরা আছে কিনা, ডাকছে ফারজান বারবার। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এখন হচ্ছে ইফতার, আমি নামাজ এর মধ্যে জোহরের নামাজ পড়ে নিয়েছি, গোসল নামাজ সব করে নিয়েছি। তো 4টা বাজে এসেছি ইফতার বানাতে। তো প্রথমে আমি বেসন নিয়েছি ধরেন 1 কাপ পরিমাণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি 2 চা চামচ পরিমাণ ভরে চালের গুঁড়া দিয়েছি। আমার এটা টেবিল চামচের মতো প্রায় অনেকটাই, তো সেই রকম আমি একটু ভরে ভরে দিয়েছি, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণই ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, লবণটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন একটু ভালো করে মিক্স করে নেব। আর বেসনটা কিন্তু অবশ্যই চেলে নেবেন, কারণ বেসনের মধ্যে অনেক সময় অনেক ময়লা বা এই টাইপের থাকে। আর বেসনটা চেলে নিলে স্মুথ হয় বেসনের যে গোলাটা। তো আমি বেসনটাকে চেলেই নিয়েছি আগেই। তো এখন হচ্ছে অল্প অল্প করে পানি মিক্স করব। আসলে আপনাদেরকে এখন বলছি আমি অল্প অল্প করে মিক্স করব, তবে আমার ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছিল। পরে অবশ্য আমি আরেকটু আটা দিয়ে দিয়েছি, এর কারণে আর কি ইয়াটা হয়ে গিয়েছে। তো
যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে। তো প্রথমে তো এভাবে বুঝিনি, যখন হচ্ছে ভাজতে গিয়েছি তখন আলু যখন ভাজতে গিয়েছি, আলু আর ডিম, তখন বুঝেছি। তো তারপরে হচ্ছে বেগুনি ভাজার আগে অবশ্যই আমি এটাকে একটু আটা দিয়ে ঠিক করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি, এরপরে বেগুনি ভেজেছি। এরপরে বেগুনিটা একটু ভালো হয়েছে, কিন্তু প্রথমে সবগুলোই একটু মোটামুটি পাতলা হয়ে গিয়েছে। তবে পাতলা হলেও বেশ ক্রিস্পি ছিল, কারণ হচ্ছে যেহেতু চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া বা আপনি যখন কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন তখন এমনিতেই ক্রিস্পি হয়ে যাবে। তো এই তো প্রথমে আমি বেশ অনেকটা তেল নিয়ে নিয়েছি। কড়াইটা অনেক বড়, তো সেই জন্য মনে হচ্ছে আসলে কম, কিন্তু অনেকটা তেল দিয়েছি, প্রায় আধা লিটার তেল পুরোটা ঢেলে দিয়েছি। তো যাই হোক, এখন আমি আগে একটু বেসন দিয়ে দেখেছি, সাথে সাথে উপরে চলে এসেছে। তো এখন একে একে করে আলুর চপগুলো দিয়ে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, দেওয়ার সাথে সাথে এত পরিমাণ পাতলা হয়েছিল যে আশপাশ থেকে আমার হাত থেকে বেসন বেশি বেশি করে পড়ে যাচ্ছে আর বুদবুদ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে কি আমি সবগুলো একে একে 4-5টা আলু সব একসাথে দিয়ে দিয়েছি। প্রথমে আমি 3টাই দিয়েছি, এখন হচ্ছে গিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পুরোটা সময় আমি কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখেই ভেজেছি। আমি একেবারে কমিয়ে দেইনি, এতে করে কিন্তু মুচমুচে ভাবটা থাকে। আপনি কখনো কমিয়ে দিলে কখনো বাড়িয়ে দিলে কিন্তু মুচমুচে যে ভাবটা সেটাও চলে যায়, আর এতে করে না আলুর চপ বা বেগুনি চুপসে যায় কিছুক্ষণ পরেই। তো এই তো আমি হচ্ছে কি এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তবে আলুর চপ বা বেগুনির অথেন্টিক একটা রেসিপি আমি আপনাদের সাথে পরে শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত আজকে হচ্ছে ব্লগিং আকারে শেয়ার করলাম যতটুকু পেরেছি। তো এই তো এরপরে আরও এক ব্যাচ আলুর চপ দিয়ে দিয়েছি। এখানে আলুর চপগুলো একে একে ভাজা হয়ে গেলে ডিম চপগুলো ভেজে ফেলবো। ডিম চপ আপনারা চাইলে আলু দিয়ে পেঁচিয়ে মানে আলু ভর্তা দিয়ে আর কি গোল করে অথেন্টিক যে ডিম চপ সেটা বানাতে পারেন। আবার চাইলে এগ ডেভিল বানাতে পারেন, যেটা হচ্ছে কিমা দিয়ে। কিন্তু আমি আজকে একদম বেসনের গোলায় এভাবে করে, আসলে রমজান মাসে আমি ডিম চপ এভাবেই করি, বেসনের গোলায় ডিরেক্ট দিয়ে দিই। কারণ হচ্ছে আমাদের বাসায় আলু দিয়ে ডিম চপ নাফির বাবা খুব একটা পছন্দ করে না। আমার ভালো লাগে, কিন্তু ওর বাবা কেন জানি খুব একটা পছন্দ করে না। আর ওইটা করলে আবার আলুর চপ বানানোর দরকার হয় না, মানে ওই ডিম চপ দিয়েই আলুর চপ খাওয়া হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু ডিমটা ভালো করে কোট করতে পারিনি, এত পাতলা হয়েছিল। পরে অবশ্য বেগুনি ভাজার সময় বললামই তো, আমি আবার হচ্ছে আটা দিয়ে দিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম কেন এমন হচ্ছে, খুঁজে পাচ্ছিলাম না। আসলে মাঝে মাঝে মাথার ব্রেন আউট হয়ে যায়, মানে আমি খুঁজে পাই না। কাজ করতে করতে সারাটা দিন, রমজান মাস আসার পরে মনে হয় বসার সুযোগ খুব একটা হয় না, সারাটা দিন কাজের উপরে থাকতে হয়। আরও যেহেতু আমার ছোট বাচ্চা, দেখা যায় সকালেও ঘুমাতে পারি না। ও সেহরির পরে উঠে অনেক ডিস্টার্ব করা শুরু করে দেয়, 6:30টার মধ্যে উঠে যায়। তো এইতে এখানে হচ্ছে ইফতার করে নিয়েছি আমরা। ইফতারের আর কোনো ভিডিও করতে পারিনি, বোনের বাসায় ইফতার পাঠিয়েছিলাম। তো সাথে অনেক ছিল আর কি, জিলাপি, ফল ফ্রুটস ছিল। তো এখন নাফিকে নিয়ে প্রতিদিনের কাজ, ইফতারের পর হচ্ছে নাফিকে হোমওয়ার্কে নিয়ে বসতে হয়। তো এই তো নাফিকে হোমওয়ার্কে নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে গিয়ে একটু বুঝিয়ে দিলেই পারে নাফি, মাশাল্লাহ মাশাল্লাহ। নাফির মানে খুব বেশি আহামরি প্রেশার দিতে হয় না, বললেই হয় যে এখন তোমার হোমওয়ার্ক টাইম, ও তাড়াতাড়ি বই খাতা নিয়ে বসে পড়ে। আর একবার যদি আমি বুঝিয়ে দিই যে তুমি এইভাবে করবা, তাহলে করতে পারে মাশাল্লাহ। আপনি না উঠলে ওরা শোনাবে। ডেকেছো বাবাকে, ডেকেছো? গল্প শুনতে ডাকো, ফারজান ডাকো, বাবাকে ডাকো। শুরু করো। গন্ডার ছিল, ওই গন্ডারের নাম ছিল, কিন্তু গন্ডার নাম ছিল না, একটা ফ্রেন্টিং ফ্রেন্টেন ফ্রেন্টিং ফ্রেন্টেন ফ্রিটার নামটি, ক্যাপটি নাম ছিল। আচ্ছা, তারপর কোন দেশি নাম বাবা? এটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা চাইনিজ নাম না, এটা হচ্ছে একটা আমেরিকার নাম। তো প্রতিদিন ইফতারের পর হোমওয়ার্ক, আর হোমওয়ার্কের পর এভাবে নাফির গল্প শুনতে হয় 40 মিনিটস, তো 30 to 40 মিনিটসের মতো
এটা আসলে আমি অভ্যাস করেছি। দেখা যায় বাচ্চাদের সাথে একটু টাইমও স্পেন্ড হয়। আর তাছাড়া ওরা কিন্তু মোবাইল অথবা কম্পিউটার নিয়ে বসে পড়তে চায়। তো যাতে কিছুক্ষণ না বসতে হয়, আমি আবার তারাবিতে যখন যাই তখন ওদেরকে মোবাইলটা বা কম্পিউটার দিয়ে দেই দুজনকেই। না হলে হচ্ছে কি অনেক তারাবির সময় ডিস্টার্ব করে। তো এই আর কি, ওদের হচ্ছে একটু টাইম ওয়েস্ট করা বা টাইম ওদের সাথে একটু পাস করা, এই আর কি। আর গল্প তো শুনতেই পেলেন, নিজের মতো করে বানিয়ে বানিয়ে একা একা বলবে, কাউকে বলতে দিবে না। তো যাই হোক, এতে করে মুখের জড়তা কাটবে, ও গল্প করা শিখবে। ও খুব একটা গল্প এমনিতেও করতে চায় না, তো প্র্যাকটিস করা আর কি। ওর টিচারও বলছিল নাফি খুব সহজ, খুব একটা গল্প বলতে চায় না। আমি জোর করে যখন বলি তোমরা বাসায় কি করেছো তখন ও বলে, কিন্তু প্রথমে বলতেই চায় না। তো এর মাধ্যমে আর কি একটু ওর সাথে টাইম এক্সপেন্ড করাই আর কি। তো যাই হোক, তো এই আর কি। তো যাই হোক, এই হচ্ছে ইফতারের পরের 1 কাপ চা। এই চাটা খেলে সারাদিনের সব ক্লান্তি শেষ। তো আজ চা খেতে খেতেই বিদায় নিচ্ছি। অনেকক্ষণ ধরে চা হাতে নিয়ে বসে আছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।